নমস্কার, আপনারা দেখছেন আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা প্রস্তুতি 2024। আর আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিকের নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞান। আর খুবই পরিচিত মুখ আমাদের সামনে রয়েছেন বা সঙ্গে রয়েছেন অমিত বাবু, অমিত কপাট। দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে নিউট্রিশন বা পুষ্টিবিজ্ঞান বিষয়টা উনি পড়াচ্ছেন। বহু ছাত্রছাত্রী ওনার হাত ধরে বেরিয়েছে। সেই স্যারের অভিজ্ঞতাকে সম্বল করে আমরা এগিয়ে যাব। প্রথমেই স্যারকে আমাদের স্টুডিওতে সুস্বাগতম এবং ওনার কাছ থেকে জেনে নেব আমাদের নিউট্রিশন বিষয়ের চ্যাপ্টার ওয়াইজ নাম্বারের বিভাজন এবং তারপর আমরা ধীরে ধীরে বিষয়ের ভেতরে প্রবেশ করব। নমস্কার, প্রথমেই আমাদের শ্রদ্ধেয় স্যারকে একটু ধন্যবাদ জানাই, আর আমাদের কম্পনদাকেও ধন্যবাদ জানাই আমাকে স্টুডিওতে নিয়ে আসার জন্য। আর সেই সঙ্গে আমি আজকে যেটা সাবজেক্ট বলবো সেটা হচ্ছে নিউট্রিশন, যেটা সায়েন্স বেস রিলেটেড। তার মানে এগুলোতে কোনো বেসিক্যালি একটা কোশ্চেন পড়ে যাব সেটাই পড়বে সেরকম কোনো সাজেশন হয় না। আমরা যদি বিগত দিনগুলোতে দেখি যে কিভাবে কোশ্চেনগুলো এসেছে, খুব বেশি নয় 2-3 বছরে যদি কোশ্চেনগুলো রিভিশন করে দেখবো যে আগে যদি একটা কোশ্চেন বা দুটো কোশ্চেন টাচ করে যেতাম তার মধ্যে থেকে চলে আসার সম্ভাবনা ছিল, কিন্তু দেখতে পাচ্ছি কোশ্চেনগুলো পার্ট ওয়াইজ আসছে। মানে ধরো ডায়াবেটিসের সঙ্গে হৃদরোগ বা ডায়াবেটিসের সঙ্গে ওবেসিটি, দুটো কোশ্চেনকে একসঙ্গে অ্যাটাচ করে নিয়ে টোটাল নাম্বারটা দিয়েছে। তার মানে আমি বেসিক্যালি একটা কোশ্চেনের উপর ভর করে কোনো কিছু যদি করতে যাই তাহলে কিন্তু সেটা রিস্ক হয়ে যাবে। তাই এই সাজেশন না বলে আমরা যদি এটাকে চ্যাপ্টার ভিত্তিক বা অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ কোশ্চেন বলতে পারি তাহলে সেক্ষেত্রে খুব ভালো হবে। কারণ বিগত দিনে আমি যদি দেখি যে আমার ছাত্রদের মধ্যেও যেটা আমি বলছি সেটা অনেকেই প্রায় 95, 97, 96 পর্যন্ত স্কোরিং করেছে, কিন্তু নেক্সট ইয়ার দেখতে পাচ্ছি একটু রেজাল্ট খারাপ, তবুও সেখানে 90% মার্কস এনেছে। তো সেই হিসাবে আমরা যদি নাম্বার বিভাজনটা দেখি, যে প্রথমে দেখবো এমসিকিউ। আমরা সকলেই জানি এমসিকিউ 21টা থাকে, তার কোনো অপশন থাকে না। 21টাই করতে হয়, 4টে করে অপশন, যে কোনো এক জায়গায় ঠিক মারতে হয়। তারপরে হঠাৎ করে চেঞ্জ ছিল যে এসএকিউ 14টা করতে হয়, 1 into 14, 14টা। কিন্তু সেখানে আগে অনেকটা লেখার স্পেস ছিল, ছেলেরা অনেক গুছিয়ে লিখতে পারতো, কিন্তু বর্তমানে 2-3 বছর দেখতে পাচ্ছি স্পেসটা খুব কমিয়ে দিয়েছে। তার মানে কোনো জিনিস যদি আমি লিখি সেটাকে কতটা ডেপথে আমি জানি সেই হিসেবটাই টু দা পয়েন্ট লিখতে হবে। যেমন একটা ছোট মতো আমি যদি একটা উদাহরণ দিই, ডিঅ্যামিনেশন বলতে গেলে আগে ডিঅ্যামিনেশন লিখতে হতো, তার ইকুয়েশন, তার সমীকরণ সব লিখতে হতো। এখন অতটা লেখা যাবে না, খুব ছোট, একদম 2 লাইনের মধ্যে যতটা না হলে নয় সেইটুকুটাই। যদি বিএমআই বলি, বিএমআই এর সম্পর্কে অনেকটা লেখা যেত, কিন্তু এখন শুধুমাত্র বিএমআই এর সমীকরণটুকু লিখলেই চলে। আরেকটা কোশ্চেন এবার কি হচ্ছে না, ওটা 14, 21 গেল, এবার হচ্ছে 7-5 35, যেটা একটু আমি বলে দিই। প্রথম অধ্যায় আছে পরিপাক শোষণ বিপাক, ওখান থেকে প্রায় কোশ্চেন আসে দুটো, যে কোনো একটা করতে হবে, মানে অপশন থাকবে। তারপরে হচ্ছে পরিমাপ পদ্ধতি বলতে গেলে এখানে বিএমআর আছে, তারপরে বিএমআই আছে, ক্যালোরি ভিত্তি আছে। এখানে কিন্তু একটাই কোশ্চেন থাকে। আমি গত বছর বলেছিলাম যে অঙ্ক বা ম্যাথ পড়ার সম্ভাবনা 50% পড়েছিল। এবছর বলছি ম্যাথ পড়ার সম্ভাবনা 50%, কিন্তু এবছর মনে হয় ম্যাথটা দেবে না, আউট করবে, আমার যেটুকু মনে হয়। তো সেখানে কিন্তু কোনো অপশন থাকে না, মানে আগেরটাই পরিপাক শোষণ বিপাকে যদিও বা অপশন থাকে, দুটোর মধ্যে যে কোনো একটা কোশ্চেন করতে হবে, কিন্তু এখানে একটাই থাকবে, একটাই করতে হবে। পরের চ্যাপ্টারতে আছে পথ্য পরিকল্পনা। এখানে 6খানা চ্যাপ্টার আছে। তো আগের বারে কি হয়েছিল না, 6খানা চ্যাপ্টার থেকে অনলি ফর শেষ চ্যাপ্টার থেকে, অর্থাৎ পঞ্চম চ্যাপ্টার থেকে শুধুমাত্র কোশ্চেন পড়েছে, আর 3 নম্বর চ্যাপ্টার থেকে কোশ্চেন পড়েছে। বাদ বাকি 1, 2, 4, 6 কোনো কোশ্চেন আসে। তার মানে আমি বলতেই পারি এবারে 1, 2, 4, 6 ইম্পর্টেন্ট, এবং পঞ্চম মানে ওখান থেকে কোশ্চেন দেবেই। ওর ডিজিজ আছে, মানে বিভিন্ন রকমের বিপাকীয় রোগ বা ভাইরাস ব্যাকটেরিয়া ঘটিত রোগ আছে, ওখান থেকে রোগ থেকে কোশ্চেন আসবে। তো রোগ থেকে কোশ্চেন কতগুলো আসবে না, রোগ থেকে 2টো কোশ্চেন আসবে, আমাকে 2টো করতে হবে। আবার অনেক সময় 4টে কোশ্চেন থাকে, যে কোনো 2টো করতে হয়। 3টে কোশ্চেন থাকে, যে কোনো 2টো করতে হয়। তার মানে
ওই পার্টটা থেকে আমাকে টোটাল করতে হবে কোশ্চেন দুটো, মানে 7 ইন্টু 7, 7 প্লাস 7 14, আগে ছিল 7, তার আগে ছিল 7, টোটাল 28 নাম্বার। বাদ বাকি সমাজের জন্য পুষ্টি, এখানে প্রায় 4টে থেকে 5টা চ্যাপ্টার আছে। 4টে থেকে 5টে চ্যাপ্টারের মধ্যে 2 নম্বর চ্যাপ্টার, 3 নম্বর চ্যাপ্টার এবং 5 নম্বর চ্যাপ্টার খুব গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখেছি আগের ইয়ারে শুধুমাত্র 6 নম্বর চ্যাপ্টার থেকে বা 5 নম্বর চ্যাপ্টার থেকে কোশ্চেন দিয়ে ছেড়ে দিয়েছে, আদার্স কিন্তু কোনো দেয় না। মানে আমি যদি 2 বছর বা 3 বছর যদি ফিরে যাই বা ব্যাকে যাই, সেক্ষেত্রে দেখবো ওই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসছে। মানে কোশ্চেনের মডিউল কিন্তু স্যার চেঞ্জ হচ্ছে। মানে আমাকে টোটালটাই পড়ে কিন্তু অ্যান্সার দিতে হবে, যে আমি এই 4টে সিলেক্টেবল কোশ্চেন পড়ে গেলাম যে এর মধ্যেই পড়ে যাবে, এরকম কিন্তু নয়। মানে বড় কোশ্চেনের সঙ্গে ছোট ছোট 2 নম্বর 3 নম্বর কোশ্চেন অ্যাটাচ করে নিয়ে টোটাল 7 নম্বর কোশ্চেন। মানে আমরা যেটা বলছি যে ট্যাগ কোশ্চেন, রেজুম প্রশ্ন কিছু অন্যান্য চ্যাপ্টার থেকেও এসে জুড়ে দেওয়া হয়। হ্যাঁ, আচ্ছা, এবারে আমি যদি প্রথম চ্যাপ্টারটা ধরি, যেটা পরিপাক শোষণ বিপাক, এবারে ভিভিআই কোশ্চেন আসতে পারে গ্লাইকোলাইসিস। আগেরবারও দেওয়া হয়েছিল, ওটা মিসিং হয়ে গেছে, গ্লাইকোলাইসিস দেয়নি, পরিবর্তে অর্নিথিন চক্র দিয়েছিল। অর্থাৎ গ্লাইকোলাইসিসের সাপোর্টিং এ আমি অর্নিথিন চক্র দিয়েছিলাম, সাপোর্টিংটা পড়ে গেছে, গ্লাইকোলাইসিস দেয়নি। তার মানে এবারে বিপাকীয় রোগে গ্লাইকোলাইসিস মাস্ট, কারণ আগের ইয়ারে ক্রেবস চক্র দিয়েছে, গ্লাইকোলাইসিস মাস্ট। তাহলে গ্লাইকোলাইসিস হলে শুধু গ্লাইকোলাইসিস নয়, গ্লাইকোলাইসিস পদ্ধতি কাকে বলে, কোথায় হয়, ইএমপি পদ কি, এই গ্লাইকোলাইসিস পদ্ধতিতে এক অণুর জন্য কত অণু এটিপি তৈরি হয়, গ্লাইকোলাইসিস পদ্ধতিটি বিভিন্ন উৎসেচক সহ রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এতগুলো কোশ্চেন। এবার আমি বলছি যে এতগুলো কোশ্চেন কি টোটাল 7 নাম্বার? না, টোটাল 7 নাম্বার নয়। শুধু গ্লাইকোলাইসিসের বলতে পারে কি ইএমপি পদ বলা হয় কেন, বা গ্লাইকোলাইসিস পদ্ধতিটা কোষের কোথায় হয়, তারপর একে রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো, এইভাবে আসতে পারে। নেক্সট আমি যদি 2-3 ইয়ার বছর পেছিয়ে যাই, তখন দেখবো যে যকৃতের কাজ, ক্ষুদ্রান্তের কাজ দেবে। আগের ইয়ার পিত্তরসের দিয়েছিল, এবারে লালারস বা পিত্তরসের কাজ আসার সম্ভাবনা যেরকম 50-50 চান্স, তবে সব থেকে বেশি আসার সম্ভাবনা হচ্ছে লালারস, অগ্নাশয় রস, আন্তিক রস। এই 3টে রসের উপাদান এবং কাজ কিন্তু আসার সম্ভাবনা প্রায় 80% এর মতো, যদি ওখান থেকে হয়। তাহলে আমি দেখতে পাচ্ছি ফার্স্ট চ্যাপ্টার পরিপাক শোষণ বিপাক থেকে আমি যদি গ্লাইকোলাইসিস করে যাই আর পরিচক্র করে যাই, অর্নিথিন চক্র যেহেতু আগের বছর পড়ে গেছিল, গ্লাইকোলাইসিস পরিচক্র, এই দুটো চক্রের মধ্যে একটা চক্র দেবেই। আর ওর সঙ্গে সেকেন্ড কোশ্চেন হিসেবে আসতে পারে অগ্নাশয় রস, আন্ত্রিক রস এবং লালারসের উপাদান অথবা লালারসের কাজ। আর যদি খুব কোশ্চেন খারাপ হয় তাহলে যকৃতের কাজ দেবে। এছাড়াও আমরা বিগত দিনে বিভিন্ন টেস্ট পরীক্ষা দেখেছি বিভিন্ন স্কুলে, যেখানে উৎসেচক দিয়েছিল। এখানে একটা দারুণ একটা সুন্দর জিনিস ঘটেছে, আমরা প্রথমে হিট কোশ্চেনগুলো করে যাই, কিন্তু হিট কোশ্চেনগুলো মাঝে মাঝে আউট হয়ে যায়। মানে আমরা যদি টোটালটা না পড়ি, স্যার যেটা বলছিল, তার মানে যেটা আনকমন হিসেবে আমরা ছেড়ে চলে গেছি, শুধুমাত্র পড়ার জন্য পড়েছি, সেই কোশ্চেনগুলো কিন্তু রিপিট দিচ্ছে। মানে উৎসেচকের কাজ, উৎসেচকের বৈশিষ্ট্য, আগে বুঝতে হবে উৎসেচকের বৈশিষ্ট্য কি, মানে উৎসেচকের ধর্মটা কি, ওটা লিখতে হবে। তারপরে আছে উৎসেচকের প্রকারভেদ, কত প্রকারের উৎসেচক হয়। তারপর আছে উৎসেচকের হচ্ছে গঠন, আর কি কি দিয়ে উৎসেচক তৈরি, অ্যাপোএনজাইম, কোএনজাইম। এই অ্যাপোএনজাইম, কোএনজাইম বিগত 4 থেকে 5 বছর ধরে কি করে চলছে না, শুধুমাত্র এসে কিভাবে চলছে 1 নম্বর। হঠাৎ করে উৎসেচকটাকে বড় প্রশ্নতে এন্ট্রি করলো, মানে যেগুলোতে আমরা 1 নম্বর করে হিট করতাম, কোনো রকম দেখে চলে যেতাম, সেগুলো নয়, টোটালটাই কিন্তু খুঁটিয়ে পড়তে হবে যদি আমি স্কোরিং মার্ক চাই। কিন্তু এখান থেকে অনেক, আমি একটু আগেই বললাম, এখান থেকে কিন্তু প্রচুর নাম্বার পাওয়া যায়, বিগত দিনে অনেকেই পেয়েছে। নেক্সট পার্ট আমি যদি বলি তাহলে কি না, ক্যালোরির সম্পর্কে ধারণা, পুষ্টি। অর্থাৎ এখানে কি আছে না, পুষ্টির ক্যালোরি সম্পর্কে ধারণা। এখানে আছে ক্যালোরি কাকে বলে, এসডিএ কি। তাহলে নেক্সট ইয়ারে আমি যখন দেখেছি যে এখানে ম্যাথ পড়েছে, তাহলে এবছরও ম্যাথ পড়ার সম্ভাবনা আছে, কিন্তু সেটা যদি 50% বা 40% ধরি, তাহলে কিন্তু 60% সম্ভাবনা কিন্তু থিওরি বেস। তাহলে থিওরি বেস হলে কোনটা আসবে না, দুটো কোশ্চেন এখান থেকে করে গেলেই মোটামুটি পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কোন দুটো কোশ্চেন না, সেই দুটো কোশ্চেন হচ্ছে, একটা হচ্ছে বিএমআর বা বিএমআর এর শর্তগুলি কি কি, 2 নম্বর আমাদের যে শারীরবৃত্তীয় কাজ আছে, শারীরবৃত্তীয় কাজের জন্য শক্তির চাহিদা। এখানে জানতে হবে শারীরবৃত্তীয় কাজগুলো কি কি না, বিশ্রামরত অবস্থায়, বিশ্রামরত অবস্থায় মানে ঘুমানোর সময়, যে হৃদস্পন্দন চলার জন্য, রেচন ক্রিয়া সম্পন্ন করার জন্য, বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করার জন্য, এগুলো হচ্ছে শারীরবৃত্তীয় মানে বিশ্রামরত অবস্থায় শারীরবৃত্তীয় কাজ। এবার বিশ্রামরত অবস্থায় শারীরবৃত্তীয় কাজগুলি কি কি পড়তে পারে,
অথবা বিশ্রামরত অবস্থায় শারীরবৃত্তীয় কাজগুলো পরিচালনা করার জন্য কি কি এনার্জি দরকার হয় বা কতটা পরিমাণে এনার্জি দরকার হয় সেই কোশ্চেনটা আসতে পারে। এবারে ওর সঙ্গে যদি বিএমআর পড়ে তাহলে কিন্তু অঙ্ক পড়ার সম্ভাবনা নেই, কিন্তু যদি বিশ্রামরত অবস্থায় শারীরবৃত্তীয় শক্তি চাহিদা এই কোশ্চেনটা পড়ে তাহলে কিন্তু ওর সঙ্গে একটা ছোট মতো অঙ্ক দিতে পারে। সেক্ষেত্রে খুবই সহজ অঙ্ক দেবে, কারণ যদি বিএমআর এর অঙ্ক সাধারণত প্রায় 5 থেকে 6 বছর আসতে পারলে তাহলে কি বিএমআই এর অঙ্ক আসতে পারে, আর পার্সেন্টেজ অর্থাৎ শতকরা অঙ্ক আসতে পারে, বা টোটাল একটা খাদ্য দেওয়া হলে এই খাদ্যের টোটাল ক্যালোরির পরিমাণ 200, তাহলে এত গ্রাম কার্বোহাইড্রেট হলে এত গ্রাম প্রোটিন হলে তাহলে ফ্যাটের পরিমাণ কত, এই অঙ্কটা এইরকম সরল অঙ্ক আসতে পারে। কিন্তু এই চ্যাপ্টার থেকে আমি বারবার বলছি একটাই আসবে, একটাই করতে হবে। আগের চ্যাপ্টারে ছিল যেরকম দুটো ছিল, যে কোনো একটা করতে হতো, এবং এখানে কিন্তু কোনো অপশন নেই। সেকেন্ড চ্যাপ্টারে চলে যায়, বা দ্বিতীয় অধ্যায় বলেছি 6খানা চ্যাপ্টার আছে। 6খানা চ্যাপ্টারের মধ্যে আমি বলেছিলাম যে বিপাকীয় রোগ। এবারে কিন্তু বিপাকীয় রোগের মধ্যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের যে রোগটাকে বলা হচ্ছে ওয়ারি অ্যানকারি, অর্থাৎ পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার। তাহলে আমি কোনগুলো দেখে গেলে মোটামুটি পড়ে যেতে পারে। পেপটিক আলসার আমি দেখতে পারি, পেপটিক আলসারের কারণ, পেপটিক আলসারের লক্ষণ, পেপটিক আলসারের প্রতিকার, পালনীয় কর্তব্যগুলি কি কি আছে, এবং একটি পেপটিক আলসার আক্রান্ত ব্যক্তির খাদ্য তালিকা। খাদ্য তালিকাটা কিন্তু আগের ইয়ারেও পড়েছিল, দুটোতেই পড়েছিল, দু জায়গাতেই লিখতে হয়েছিল। আর কোন না ডায়াবেটিস প্রায় 2 বছর পরে, এবছর আসার সম্ভাবনা বেশি। তাহলে ডায়াবেটিস সঙ্গে আর কোন রিলেটেড আসতে পারে না, হৃদরোগটা পড়ে গেছে, তাহলে আমি ডায়াবেটিসের সঙ্গে ওবেসিটি করতে পারি, ওবেসিটি আসতে পারে। আর দুটো কোশ্চেন আছে, ওগুলো কিন্তু খুব রেয়ার কোশ্চেন, যে কোনো মুহূর্তে পড়তে হবে 2 থেকে 3টে। সেটা হচ্ছে ডায়রিয়া, কোষ্ঠকাঠিন্য এবং গাউট বা গেটে বাত। এই 4-5টা যদি কোশ্চেন দেখে যেতে পারি, এখান থেকে কিন্তু আমি 2টো কোশ্চেন পেয়ে যাবো। যদি কোনো কারণে এখান থেকে বলেছি 2টো কোশ্চেন, যদি কোনো কারণে আমার একটা কোশ্চেন মিস যায়, তাহলে আমি কি করব না পরবর্তী সাপোর্টিং হিসাবে আসতে পারি। আমরা অনেকদিন পর দেখলাম একটা চ্যাপ্টার থেকে কোশ্চেন দিয়েছি। সেটা কোন চ্যাপ্টার না, আমরা ইউনিট 3 বা ইউনিট 3 এর যেটা প্রথম পার্ট, যেটা হচ্ছে প্রেগনেন্ট ল্যাকটেট, ওখান থেকে কোশ্চেন দিয়েছে, কিন্তু সেকেন্ড পার্টটা থেকে কোনো কোশ্চেন দেয়নি। সেকেন্ড পার্টটা কোনটা না মাতৃদুগ্ধ, গোদুগ্ধের তুলনা, মানে কৃত্রিম মাতৃদুগ্ধের সঙ্গে কৃত্রিম দুধের তুলনা। ওই চ্যাপ্টার থেকে মাতৃদুগ্ধ গোদুগ্ধের যে তুলনাটা আছে, এবারেও কিন্তু ইম্পর্টেন্ট, আগেবারে বলেছিলাম কিন্তু আসেনি, কিন্তু এবারে ওটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওর সঙ্গে রিলেটেড কোশ্চেন কোনগুলো না, ওর সঙ্গে রিলেটেড কোশ্চেন হচ্ছে খাদ্য সংরক্ষণ, মানে মাছ সংরক্ষণ গুরুত্বপূর্ণ, পাস্তুরাইজেশন গুরুত্বপূর্ণ, পাস্তুরাইজেশন পদ্ধতি গুরুত্বপূর্ণ, পাস্তুরাইজেশন প্রকারভেদ গুরুত্বপূর্ণ, এবং ব্লাঞ্চিং কি, ব্লাঞ্চিং এর গুরুত্ব। মানে খাদ্য সংরক্ষণ থেকে এবারে কোশ্চেন দেবেই, প্রায় 80% কমন। কোনটা মাছ সংরক্ষণ, ফল সংরক্ষণ দুটো, এবং দুধ সংরক্ষণের মধ্যে কোনটা পড়বে না পাস্তুরাইজেশন কি, পাস্তুরাইজেশনের গুরুত্ব, পাস্তুরাইজেশন পদ্ধতি, ব্লাঞ্চিং কি, ব্লাঞ্চিং এর গুরুত্ব। আরেকটা টেস্টে রিসেন্ট কোশ্চেন এসেছে, তোমরা প্রত্যেকে লক্ষ্য করেছো যে খাদ্য নষ্ট হওয়ার কারণগুলি কি কি। এই কোশ্চেনটাও কিন্তু রেয়ার কোশ্চেন, মানে ওগুলো কোনোদিন সাধারণত আসে না, ওগুলো কিন্তু আবার ব্যাক করছে। 2015 সালের আগে এই কোশ্চেনগুলো আসতো, তারপরে সিলেবাস চেঞ্জ হয়ে যাওয়ার পর এই কোশ্চেনগুলো আসেনি, তো এই কোশ্চেনগুলো আবার ব্যাক করছে। তার মানে আমাকে কিন্তু সবগুলোই কিন্তু পড়তে হবে। পারফেক্ট কোনো সাজেশন 4-5টা পড়ে যাবে এরকম করলে হবে না। আমাদের এখানে পিডিএফ দেওয়া থাকবে স্যার, পিডিএফ থেকে কোশ্চেনগুলো দিয়ে দেওয়া হয়েছে, চ্যাপ্টার ভিত্তিক খুব গুরুত্বপূর্ণ, সেই কোশ্চেনগুলো আমরা নক আউট করতে পারি। এবারে আমরা দেখব সমাজের জন্য পুষ্টি। সমাজের জন্য পুষ্টিতে আমরা নেক্সট ইয়ারে কি দেখেছি না এমডিএমবি দিয়েছে, আইসিডিএস দিয়েছে। হয় প্রতিবারে এমডিএমবি দেয় না আইসিডিএস দেয়, এবারে আগের বারে দুটোই দিয়েছে। তার মানে কোন দুটোই আমাদের হিট হতে পারে না, এবারে আমাদের হিট হতে পারে যদি আমি খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন ধরি, সেগুলো হয়ে যাবে ইউনিসেফ, ফাও, FAO, হু। এগুলোর নাম মানে কোথায়, সদর দপ্তর কোথায়, এগুলোর ফুল ফর্মগুলো কিছু আছে, এগুলোর উদ্দেশ্য এবং কাজ, এটা হিট কোশ্চেন। আর কোন দুটো হিট কোশ্চেন আসতে পারে না অ্যানিমিয়া এবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অ্যানিমিয়া কি, অ্যানিমিয়ার প্রকারভেদ। তো অ্যানিমিয়ার প্রকারভেদ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে অ্যানিমিয়া প্রতিরোধের উপায়গুলি কি, আইভি ট্যাবলেট কি, আইভি ট্যাবলেটের গুরুত্ব, অন্ধত্ব প্রতিরোধক কর্মসূচি, অন্ধত্ব প্রতিরোধক কর্মসূচিতে কি কি আমাদের ব্যবস্থা নেওয়া হয়, এর প্রতিকার হিসেবে কি করতে পারি। আর একটা আসতে পারে আইডিডিসিপি এবং এনআইডিডিসিপি। একটা আইডিডিসিপিটা কোনটা, একটা হচ্ছে গয়টেজেনিক প্রোগ্রাম,
আর একটা হচ্ছে ওআরএস প্রোগ্রাম। ওআরএস প্রোগ্রাম গয়টোজেনিক প্রোগ্রাম সেরকম ভাবে কোনো ইম্পর্টেন্ট নেই, তবে জীবনরক্ষক ঘোল কাকে বলে, ওআরএস এর বাইকার্বনেট সাইটের উপাদান, এগুলো একটু ভালো করে দেখে যেতে হবে, কারণ ওগুলো থেকে আমি একটাই বলেছি, বারবার বলছি, কোনো লং কোশ্চেন দেবে না 7 নাম্বারকে ভেঙে দেবে, 3-3-1 করতে পারে, 4-3 করতে পারে, 2 করেও ভাঙতে পারে, টোটাল লং কোশ্চেন নেই। এবারে শুধু ক্ষুদ্র ক্ষুদ্র মানে ছোট ছোট কোশ্চেন গুলো পার্ট জুড়ে জুড়ে একটা করতে পারে। আচ্ছা, এবার আনকমন কোশ্চেনের দিকে যাই। কোন কোন এবার আনকমন কোশ্চেন আসতে পারে? যে ফিডব্যাক পদ্ধতি, পুষ্টি শিক্ষার ফিডব্যাক পদ্ধতি কি, পুষ্টি শিক্ষার উপাদান কি, আর কি আসতে পারে না পুষ্টি শিক্ষা দানের পদ্ধতিগুলি কি কি, কোন কোন পদ্ধতি মাধ্যমে পুষ্টি শিক্ষা দেওয়া হয়, রোগ প্রবণ শ্রেণী কাদের বলা হয়, রোগ প্রবণ শ্রেণী কাদের বলা হয়, এএনপি এসএনপির গুরুত্ব কি, এইগুলো কিন্তু কোশ্চেন, গুরুত্বপূর্ণ কোশ্চেন। এই হচ্ছে টোটাল আমাদের মডিউলের কোশ্চেন। বেশ, মানে পুরো সিলেবাসটাই আপনি কভার করলেন। হ্যাঁ, তা এবার যদি আমরা একটু কোন একটা প্রশ্ন ধরে যদি আলোচনা করি, হ্যাঁ, আপনি যদি একটু একটা প্রশ্ন বাছাই করে নিয়ে সেটাকে নিয়ে একটু বিস্তৃতভাবে আলোচনা করতে পারেন, তাহলে মানে আমাদের ছাত্রছাত্রীদের উপকারে আসবে এবং তাদের একটা ধারণা তৈরি হবে যে এই ধরনের প্রশ্ন পড়লে আমরা এইভাবে উত্তরটা লিখতে পারি। বেশ স্যার, এবারে আমি যদি একটা কোশ্চেনকে মডেল হিসেবে ধরি, সেটা যদি বলি কড়িচক্র, যেটা একটু বললাম গুরুত্বপূর্ণ, কড়িচক্র। কড়িচক্রটা কিভাবে লিখবো না, আমাদের আগে জানতে হবে কড়িচক্রটা কি জিনিস। কড়িচক্রটা হচ্ছে উপজিতি এবং অপজিতি বিপাকের ব্যালেন্স। তার মানে এখানে আমাদের দেখেই বোঝা যাচ্ছে, এখানে বিপাকটা যদি দেয়, তাহলে যদি বিপাক কোশ্চেন পড়ে যায় তাহলে কিন্তু জানবো যে কড়িচক্র দিচ্ছেই, মাস্ট। তাহলে কড়িচক্রটা কি না, কড়িচক্রটা হচ্ছে একটা গ্লাইকোজেনেসিস, গ্লাইকোজেনোলাইসিস, নিওগ্লুকোজেনেসিস, তিনটেই চলছে। অর্থাৎ একবার রক্তের গ্লুকোজ যকৃৎ এবং পেশিতে গ্লাইকোজেন হিসেবে জমা হচ্ছে, পুনরায় যখন প্রয়োজন হচ্ছে যকৃৎ থেকে, পেশি থেকে নয় কিন্তু, যকৃৎ থেকে পুনরায় গ্লাইকোজেনটা ভেঙে আবার রক্তে আসছে, ঘুরছে। আর উল্টো দিকে যেটা পেশিতে গ্লাইকোজেন হিসেবে জমা হয়েছিল ওটা তো আর ব্যাক করতে পারছে না, ওটা আবার গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতিতে রক্তে আসতে পারছে না, শুধুমাত্র গ্লাইকোজেনেসিস পদ্ধতিতেই যকৃতেও ঢুকেছে, পেশিতেও ঢুকেছে, জমা হয়েছে। এবার যকৃৎ কিন্তু ফিডব্যাক করে দিয়েছে, মানে জেনেসিস রূপে জমা হয়েছে ইনসুলিনের প্রভাবে, আবার গ্লুকাগনের প্রভাবে যকৃৎ থেকে ব্যাক করে আবার রক্তে পাঠিয়ে দিয়েছে, কিন্তু পেশিটা হবে না, মানে পেশি ব্যাক করতে পারবে না। পেশি কি করবে না, পেশি এটে অবাধ শোষণ করবে। অবাধ শোষণ মানে অক্সিজেনের অনুপস্থিতিতে আংশিক জারণ। ফলে অবাধ শোষণের ফলে কি উৎপন্ন হয়, ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। আমাকে কনফার্ম করতে হবে যে পেশি থেকে পেশি ল্যাকটেট তৈরি হয়েছে, কোন হরমোন না অ্যাড্রিনালিন হরমোন। এবার ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হলে তাহলে কোথায় যাবে না, ওখান থেকে পেশি থেকে রক্তে যাবে, রক্ত থেকে কোথায় যাবে না আবার যকৃতে ঢুকবে। তাহলে রক্ত থেকে যকৃৎ কি হিসেবে ঢুকবে, ওখানে তো ল্যাকটিক অ্যাসিডের কোনো স্থান নেই, তাহলে কি হিসেবে ঢুকছে না ওখানে নিওগ্লুকোজেনেসিস বা গ্লুকোনিওজেনেসিস, মানে গ্লুকোজ নয় বা শর্করা নয় বা কার্বোহাইড্রেট নয়, এমন জিনিস থেকে যদি শর্করা বা গ্লুকোজ তৈরি হয় তখন তাকে বলে নিওগ্লুকোজেনেসিস। মানে পরীক্ষায় বলেই দেবে যে কড়িচক্র কাকে বলে। কড়িচক্রটি বিভিন্ন হরমোন এবং বিভিন্ন পদ্ধতির মাধ্যমে রেখাচিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এইভাবে টোটালটা লিখতে হবে, মানে এখানে কিন্তু তোমাকে কোনোদিনই লিখতে বলা হয়নি, টোটাল লেখাটাই আমি যদি রেখাচিত্রের মাধ্যমে হরমোন, উৎসেচক, পদ্ধতি দিয়ে ছক ওয়াইজ করে লিখি তবে আমি এখানে ফুল নাম্বারটা পাবো। মানে শুধু যে গ্লাইকোজেনেসিস হচ্ছে যকৃৎ, নিওগ্লুকোজেনেসিস হচ্ছে রক্ত থেকে আবার যকৃৎ, আবার গ্লাইকোজেনোলাইসিস হচ্ছে যকৃৎ থেকে রক্ত, আর পেশি থেকে আসছে গ্লাইকোজেনেসিস, এভাবে নয়, ওই ছকটাই হবে, সেই ছকের মধ্যে ডিটেলস লিখতে হবে, তবেই আমরা সম্পূর্ণ নাম্বারটা পেতে পারি এই পার্টটা থেকে। এবার যদি আমি উৎসেচক বলি, উৎসেচকের আমি যদি বলি উৎসেচকের অংশগুলি কি কি, তাহলে প্রথমে জানতে হবে উৎসেচকের অংশগুলো। আগে বলেছি উৎসেচকের অংশগুলো বলতে গেলে আগে কি পড়তো না কোএনজাইম কি, অ্যাপোএনজাইম কি, হলোএনজাইম কি। বর্তমানে কি পাবো না উৎসেচকের অংশগুলো, না উৎসেচকের প্রোটিন পার্টটাকে বলা হচ্ছে অ্যাপোএনজাইম, আর প্রোটিন পার্টটার সঙ্গে যে অপ্রোটিন অংশটা শিথিলভাবে তাপ সহনকারী অংশ লেগে থাকে তখন তাকে বলে কোএনজাইম, সেটাকে দেখাতে হবে। লেখার পর যদি আমি ছোট করে ডায়াগ্রাম করে দিই তাহলে মনে হয় পরীক্ষকদের বুঝতে সুবিধা হয়। আবার যদি যকৃতের কাজ করা হয় তাহলে যকৃতের কাজ আমি টু দা পয়েন্ট লিখবো, টোটাল গল্প নয়। যকৃতের কার্বোহাইড্রেটের উপরে কি করে কাজ করে, কার্বোহাইড্রেটের উপরে কাজের 3টে পয়েন্ট, প্রোটিনের উপর কি করে কাজ করে তার 3টে পয়েন্ট, ফ্যাটের উপরে কি করে কাজ করে তার 3টে পয়েন্ট, ভিটামিন কোন কোন খনিজ লবণ যুক্ত মানে যকৃৎ স্টোর করে তার 2টো পয়েন্ট। লেখার পর আমি যকৃতের একটা ডায়াগ্রাম যদি ছোট করে এঁকে দিই মানে বুঝতে সুবিধার জন্য, তাহলে কিন্তু আমি সম্পূর্ণ কাজটা পেতে পারি, নাম্বারটা পেতে পারি। আবার আমি যদি পাকস্থলীর কাজটা করি সেক্ষেত্রে পাকস্থলীর কোন কাজ কোথা থেকে,
তাহলে আমি পাশে যদি ছোট করে পাকস্থলীর ডায়াগ্রাম আঁকি, এটা ফান্ডাস অংশ, এটা বডি অংশ, এটা পাইলোরিক অংশ। বডি অংশের এই পার্ট থেকে অক্সিনটিক কোষ থেকে HCl বের হচ্ছে, প্যারাটাইল কোষ থেকে বা পেপটিক কোষ থেকে আমাদের পেপসিন হরমোন বের হচ্ছে, গ্যাস্ট্রিন আর্জেন্টামিন কোষ থেকে গ্যাস্ট্রিন হরমোন বের হচ্ছে। এই পার্টগুলো যদি এঁকে দিতে পারি, তারপরে যদি আমি পাকস্থলীর কাজটা লিখি, মনে হয় খুব ভালো হবে এবং লেখাটা আরো বেশি স্ট্যান্ডার্ড হবে, সর্বাঙ্গ সুন্দর হবে লেখা। হ্যাঁ। আচ্ছা স্যার, এই ছবি আঁকার ক্ষেত্রে ওরা কি পেন্সিল ব্যবহার করবে না পেন? অবশ্যই পেন্সিল ব্যবহার করতো, কারণ ছবি আমরা সবসময় পড়েছি ঠিক ছোটবেলা থেকে যখন বায়োলজি পড়তাম, যে সবসময় ডান দিকে ছবিটা থাকবে যদি ছক হয়। এই যে বললাম যদি ছক হচ্ছে, ছকগুলো মিডিলে করতে হবে, আর ছবি ডান দিকে, এবং ছবি অবশ্যই স্যার পেন্সিলে করতে হবে এবং মার্কিং গুলো অবশ্যই করতে হবে, এবং ছবি নিচে লিখতে হবে কিসের ছবি, কিসের চিত্র, কিসের চিত্র। বেশ স্যার, আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছিলেন পেপটিক আলসার নিয়ে। আমি যদি ওই প্রশ্নটাকে একটু বড় প্রশ্নের আকারে পড়ে তাহলে কিভাবে উত্তর লিখবো সেটা যদি একটু বলে দেন। পেপটিক আলসার যদি এখানে পড়ে, পরীক্ষায় পড়তে পারে কোন রোগকে হ্যারি ওয়াইডি আর ক্যারি বলে। আগে জানতে হবে এই কথাটার মানে কি। না, পেপটিক আলসারে আক্রান্ত হওয়ার কারণ কি। আমরা আগে জানতাম যে পেপটিক আলসার দীর্ঘ সময় যদি না খেয়ে থাকি, তেল ঝাল মশলা জাতীয় খাই, বা অতিরিক্ত পরিমাণে যদি অ্যাসিড হয়, তাহলে পেপটিক আলসার হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। মূল কথা কি না, পাকস্থলীর একদম ভেতরের অংশ যেটাকে বলে মিউকোসাল স্তর, মিউকোসাল স্তরে অনেক গবলেট কোষ আছে। গবলেট কোষ বেসিক্যালি এককোষী কোষ। এগুলো কি করে না, মিউসিন ক্ষরণ করে। মিউসিন এক প্রকারের শ্লেষ্মা জাতীয় প্রোটিন। তো মিউসিনের কাজ কি না, অক্সিনটিক কোষ থেকে যে HClটা নির্গত হয় তার হাত থেকে বা তার থেকে পাকস্থলীর টোটাল অংশটাকে রক্ষা করা, মানে মিউকোসাল স্তর, সাবমিউকোসাল স্তর এবং পেশি স্তরকে রক্ষা করা। এবার কোনো কারণে পেপটিক আলসার বলতে গেলে মুখ থেকে পায়ু পর্যন্ত এই পরিপাক নালীর যেখানেই আলসার হবে তাকে বলে পেপটিক আলসার। কিন্তু শুধুমাত্র যদি পাকস্থলীতে হয় তখন তাকে বলবো গ্যাস্ট্রিক কাম পেপটিক আলসার, দুটোই বলা। তাহলে হ্যারি ওয়াইডি আর ক্যারি কি না, খুব যারা দ্রুত খায়, প্রচন্ড যারা ভয় দুশ্চিন্তায় থাকে, তাদের কিন্তু পেপটিক আলসার হওয়ার সম্ভাবনা বেশি। এটা কিন্তু পেপটিক আলসারের কারণ। পেপটিক আলসারের যদি কারণটা পড়ে তাহলে আমি অবশ্যই সাব হেডিং দিয়ে লিখবো। 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পয়েন্ট তো থাকবেই, তার আগে সাব হেডিং দিয়ে লিখবো। তাহলে কেউ যদি মাত্রাতিরিক্তভাবে অ্যান্টাসিড খায় তার পেপটিক আলসার হবে না, কিন্তু তার বিভিন্ন বিপাকীয় ডিজিজ বা কিডনি ফাংশন খারাপ হয়ে যেতে পারে। তো যদি আমরা অতিরিক্ত টক বা অম্ল জাতীয় খাবার খাই সেক্ষেত্রে পেপটিক আলসার হতে পারে, মানে ওটা খাদ্য গ্রহণের সাব হেডিং হলো। জীবাণু সংক্রমণ আমি সাব হেডিং করলাম, জীবাণু সংক্রমণ। হেলিকোব্যাক্টর পাইলোরি, অবশ্যই এই নামটা ইংলিশে লিখবো এবং বিজ্ঞানসম্মত নাম বলে তলায় আন্ডারলাইন করবো। জীবাণু সংক্রমণ বলে সাব হেডিং দেওয়ার পর তারপর লিখবো কিভাবে হচ্ছে। তারপরে খাদ্য গ্রহণের প্রকৃতি, আমি কি কি ধরনের খাবার খাচ্ছি। জীবনযাত্রার মান, লাইফস্টাইল বলে সাব হেডিং দিয়ে লিখবো। এইভাবে আমি যদি কারণগুলোকে প্রত্যেকটা সাব হেডিং দিয়ে লিখি তাহলে যদি 3 থাকে এক্সামিনার আমাকে 3 নাম্বার দিতে বাধ্য, এবং অবশ্যই যে নাম্বারটা দেওয়া থাকবে তার থেকে আমাকে একটা বেশি পয়েন্ট লিখতে হবে। পেপটিক আলসারের পালনীয় কর্তব্য কি, একটা খুব চিন্তাশীল কোশ্চেন। মানে পালনীয় কর্তব্য মানে, মনে করো কারো তোমাদের পেপটিক আলসার হয়েছে, তাহলে তুমি তাকে কি পরামর্শ দেবে এবং তাকে কি কি জিনিস মেনে চলতে পারে, এটাই পালনীয় কর্তব্য। তাহলে পেপটিক আলসারের মূল বক্তব্য কি না, যে জায়গাটার প্রোটিন পার্টটা ক্ষয়ে গেছে সেই প্রোটিন পার্টটাকে রিপেয়ার করা। তাহলে পেপটিক আলসারের প্রোটিনটা কোন ধরনের প্রোটিন না, পেপটিক আলসারের প্রোটিন হবে সবসময় দুধ এবং ডিমের প্রোটিন। তার মানে আমাকে দুধ এবং ডিমের অ্যালবুমিন বা সাদা পাটটাকে বেশি পরিমাণে খেতে হবে, এবং কি খাবারটাকে কি করতে হবে না, প্রচন্ড গরম নয় প্রচন্ড ঠান্ডা নয়, তেল ঝাল মশলাযুক্ত খাবারটাকে এড়িয়ে চলতে হবে, এই পালনের কর্তব্য দিতে হবে। আর রোগীকে সম্পূর্ণরূপে বিশ্রাম, দুশ্চিন্তা বা ভয় আবেগ এগুলো যেন না পেশেন্টের উপর কোনোভাবে কাজ করে। 3 নম্বর কি, খাদ্যের মধ্যে কোনোভাবে র্যাপেজ বা খাদ্যতন্তু রাখা যাবে না। আমরা সবসময় বলেছি ফাইবার খাও ফাইবার খাও, কিন্তু এই একটা ডিজিজ যেখানে কোনোরূপ ফাইবার খাওয়া যাবে না, কারণ ফাইবার খেলেই ভেতরে জ্বালা করবে এবং রক্তক্ষরণ হবে। এবং দীর্ঘদিন মানে দীর্ঘক্ষণ ধরে যেন না পেশেন্ট কোনোভাবে খালি পেটে থাকে, কিছু না কিছু তাকে খেতে হবে, লিকুইড বা তরল জাতীয় জিনিসগুলো খেতে হবে। ফলের রস খাওয়া যেতে পারে, কিন্তু আমাকে দেখতে হবে ফলের রস যাতে না টক হয়, মানে টক জাতীয় খাবারটা সম্পূর্ণ বন্ধ করতে হবে। আচার চাটনি পাঁপড় এগুলো বন্ধ করতে হবে, ভাজা খাবার এগুলো বন্ধ করতে হবে। এইভাবে আমি তার পালনীয় কর্তব্যটা লিখতে পারি। পেপটিক আলসার রোগীদের একটি দৈনন্দিন খাদ্য তালিকা, সেখানে কিন্তু আমি কোনোভাবেই অবলিক দেবো না বা অথবা দেবো না। তাহলে আমি সেখানে কি করব, যদি আমি সকালের খাবারে মুড়ি রাখি বা রুটি রাখি
রুটি রাখলে কিন্তু ময়দা রুটি রাখতে হবে, কিন্তু ওখানে আটা রুটি রাখা যাবে না। আমি বলেছি আটাতে ফাইবার আছে, এবং আমি সবসময় চেষ্টা করবো ফাইবার বিহীন খাবারগুলোকে অ্যাড করতে। তাহলে সেখানে কি মুড়ি অবলিক দিয়ে রুটি এরকম করা যাবে না, যে বলেছি একদিনের একটি খাদ্য তালিকা করতে হবে। খাদ্য তালিকা করার জন্য সকাল থেকে রাত মানে আমি সারাদিনে 5-6 বার, মানে একজন সাধারণ ব্যক্তি যদি নর্মালি 4 বার থেকে 5 বার খায়, তাহলে পেপটিক আলসার রোগী কিন্তু বারে বারে খাবে, ঘন ঘন খাবে, অল্প অল্প খাবে। সেই ডায়েট চার্টটা করতে মানে একটা সময়, খাদ্য উপাদান, পরিমাণ, প্রকৃত ওজন 4টে কলাম করে তারপর করতে হবে। বইয়ে যেরকম অবলিক দিয়ে দেওয়া আছে ওরকম নয়, প্রত্যেকটা পার্ট করে কিন্তু করতে হবে। কারণ নেক্সট ইয়ারে পড়েছিল খাদ্য তালিকা, এবারেও পড়েছে। এবারে আর কি কি পেপটিক আলসার থেকে কোশ্চেন আসতে পারে না, পেপটিক আলসারে কোন কোন ড্রাগস নেওয়া হয়, NSAIDs ড্রাগস নেওয়া হয়, অ্যাসপিরিন জাতীয় ওষুধগুলো খেতে বারণ করা হয়, এই জিনিসগুলো পেপটিক আলসার থেকে আসতে পারে। পেপটিক আলসারের কারণ হলো, এবার পেপটিক আলসারের লক্ষণ কি কি হতে পারে? পেপটিক আলসারের লক্ষণ মানে প্রদাহ, মানে তীব্র পেটের যন্ত্রণা, খাদ্য অনীহা, অনেক সময় বমি হতে পারে, অনেক সময় স্টুল বা মলের সঙ্গে রক্ত যেতে পারে, যদি সেখানে বেশি পরিমাণ ঘা হতে পারে। পাকস্থলীতে আলসার কথার মিনিমাম হচ্ছে ঘা, যদি ঘা হতে পারে তাহলে সেক্ষেত্রে আমার কি বমি হতে পারে, খাদ্য অনীহা, পেটে যন্ত্রণা, তারপরে আবার স্টুলের সঙ্গে ব্লাড যেতে পারে, এইগুলো কিন্তু পেপটিক আলসারের লক্ষণ। বেশ স্যার দীর্ঘ আলোচনা করলেন, মোটামুটি আমরা জেনে নিলাম। স্যার আগেও বলেছেন যে আমরা প্রশ্ন উত্তরটাকে কিভাবে সুন্দরভাবে সাজাতে পারি, তাদের ছকের কথা বলেছেন, তাতে বলেছেন উনি ছবি আঁকার কথা, ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আর কি কি উপায়ে আমরা আমাদের খাতাটাকে আরো সুন্দরভাবে উপস্থাপন করতে পারি সেটা যদি একটু বলেন। ঠিক আছে। আচ্ছা, আমরা প্রথমে খাতা পাওয়ার পর খাতার বাঁদিকে, আমরা যেরকম খাতার বাঁদিকে মার্জিন করি, উপরে মার্জিন করি, ওটা করার ছাড়াও আমরা বাঁদিকের মার্জিন ছেড়ে প্রায় 1 থেকে 1.5 ইঞ্চি দূরে আবার একটা ভাঁজ করবো, খাতাকে ভাঁজ করে নেব, দাগ টানবো না। তারপর যে অংশটা থাকবে তাকে আবার দুভাগে ভাগ করবো। তার কারণটা কি, যেখানে একদম খাতার বাঁদিকে যেখানে মার্জিন আছে সেখানে কি লিখবো, দাগ নাম্বার, মনে করো 1-এর গটা ওখানে লিখলাম। এবার 1-এর গ লেখার পর তারপরে আমি আবার একটু বড় করে ভাঁজ করতে বললাম, কেন, মানে সাবহেডিংটা লেখা হবে, সাবহেডিং লেখা হবে। সাবহেডিং লেখার পর কিন্তু লেখা যাবে না, সাবহেডিং এর নিচ থেকে লিখতে হবে, পাশ থেকে লেখা যাবে না। সবসময় দুটো কালারের পেন ইউজ করতে হবে। যাদের হাতের লেখা খারাপ তাদের দিকে বলছি, তোমরা কালো পেন ইউজ করবে না, ব্লু ইউজ করো। তাহলে আমি কালোতে যদি সাবহেডিং দিই তাহলে ব্লু থেকে লিখতে পারি, তো সাবহেডিং এর নিচ থেকে লিখবো। লেখার পর লেখাটা একদম বাঁ দিক থেকে ডান দিক চলে গেল। তারপরেও আমি কেন ডান দিকে 2টো পেজ আবার ভাঁজ করতে বললাম, ডান দিকে 2টো পেজ ভাঁজ করার কারণ হচ্ছে, যদি আমার ছোট ছোট ছবি থাকে বা চিত্র আমাকে দিতে হয়, কারণ সবসময় যেগুলোর গঠন পড়লো বা আমাদের টোটাল অংশ পড়লো, তাহলে সেগুলোর ছবি কিন্তু একদম ডান দিকের যে ঘরটা আছে ওই ঘরটার লাগোয়া ছবিটা হবে। আর যদি ছক পড়ে, উপাদান বলো বা প্রকারভেদ বলো, তাহলে কিন্তু টোটাল ছকটা মিডিল হবে না, বাঁ দিকের মার্জিন থেকে ডান দিক একদম ধরে নিই, এইভাবে হবে। তার মানে যদি আমি খাতাটা দেখি, খাতাটা হবে সর্বাঙ্গীন সুন্দর, মানে বাঁ দিকে মার্জিন চলে গেল, সেখানে বুলেট থাকবে বা বক্স থাকতে পারে, লেখার পর সাবহেডিং হয়ে গেল, সাবহেডিং এর জন্য একটা ঘর, তারপর সাবহেডিং এর তলা থেকে লিখতে শুরু করেছি, মানে ওই ঘরটা ছাড়িয়ে চলে যাব। তারপর ডান দিকে কি আছে, যদি না ছবি থাকে কোনো ব্যাপার নেই, আমি দ্রুত লিখে যাচ্ছি, এপাশ থেকে ওপাশ, মানে বাঁ দিক থেকে ডান দিকে লিখে চলে গেছি। এবার যদি আমার ছবি থাকে তাহলে ডান দিকে আমি ছবি পাচ্ছি, মানে ছবিটা যেন ডান দিকে থাকে। তার কারণ কি, যিনি খাতা দেখছেন তেনার জন্য বুঝতে সুবিধা হয় ওই ছবিটার লাগোয়া লেখা। নাহলে যদি বললো পাকস্থলীর গঠন বা যকৃতের গঠন বা বৃহদন্তের গঠন, কোথা থেকে গঠনটা এলো, তাহলে তুমি নিশ্চয়ই সামনে যে লিখেছে তার খাতা দেখে তুমি দেখে লিখেছো, মনে করতেই পারে। কিন্তু যদি আমি ছবি দিয়ে লিখি বা ছক করে লিখি, যখন গঠন লিখবো, কারো গঠন লিখছি বা উপাদান লিখছি, আমি ছকটা করে লিখছি, তাহলে কি পরীক্ষক সহজে বুঝতে পারছে ছকটাকে দেখে ছকের অনুযায়ী সে নিচে লিখেছে। তাহলে সেক্ষেত্রে খাতাটা অনেক বিশ্বাসযোগ্য হবে এবং হাতের লেখাটা অনেকটাই পরিষ্কার হবে। এইভাবে যদি আমি লিখি তাহলে মনে হয় স্যার সব থেকে সুন্দর খাতাটা হবে এবং নাম্বারটা অনেক ভালো স্কোরিং করা যাবে। বেশ, আমাদের স্যার উচ্চ মাধ্যমিকের যে কোনো পরীক্ষার ক্ষেত্রেই সময়টা হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। এক্ষেত্রেও 70 নম্বরের জন্য 3 ঘন্টা 15 মিনিট। পুষ্টিবিজ্ঞান বিষয়টাকে যখন তারা প্রশ্ন পেল, এই প্রশ্ন পাওয়ার পর যে 15 মিনিটটা হাতে থাকে মানে প্রশ্ন পড়ার জন্য, সেই সময়টা তারা কিভাবে ইউটিলাইজ করবে বা সদ্ব্যবহার করবে সে সম্পর্কে একটু সুপরামর্শ আপনার কাছ থেকে চাইছি। তারা যখন প্রথম কোশ্চেনটা পাচ্ছে
এখন যেহেতু এমসিকিউ মডেল, তো প্রথমে তারা এমসিকিউ এর দিকেই তারা ঝুঁকবে বেশি। তো এমসিকিউ আগে করার আগে আমাকে দেখতে হবে আমি কতগুলো কনফার্ম পাচ্ছি, একদম পারবোই শিওর, সেগুলোকে আমি আগে প্রথমে পার্মানেন্টলি ভাবে সিলেক্ট করব। তারপর দেখবো এসে কি আমি কতগুলো পাচ্ছি, সেগুলোকে আমি সিলেক্ট করব। তারপর আমি কি দেখবো না বড় প্রশ্নের মধ্যে আমি কোন কোনগুলো পারবো সেগুলো। তার কারণ কি না আমাদের যখন লিখতে হবে, কারণ এমসিকিউ এ তো কোনো ব্যাপার নেই, পরপর সাজানো আছে, এসিকিউ এতে পরপর ছোট ছোট ঘর দেওয়া আছে, সেখানে অনুযায়ী মানে লেখা আছে তার নিচে লিখতে হবে ছোট ছোট ঘরে। কিন্তু বড় প্রশ্নটি বেলায় কি করব না মনে করো আমি একের কয়েকটা লিখেছি, একের ক খ গ ঘ করে 6খানা কি 7খানা কোশ্চেন দেওয়া আছে। তাহলে প্রথমে কয়েকটা লিখলাম, লেখার পর মনে হলো কয়েকটা না লিখে গয়েরটা লিখে ফেলি, কি গয়েরটা লিখে ফেলি, ফলে কি হবে একবার ক লেখার পর ঘ লিখলাম, লেখার পর দেখতে পাচ্ছি কয়ের একটা শর্ট প্রশ্ন আমি জানি, তাহলে কি করলাম ওই জায়গাটায় না ছেড়ে দিয়ে ওটা লিখে ফেললাম, চটা লিখে ফেললাম। তারপর অনেকক্ষণ পরে 2 ঘন্টা পর মনে হলো আমি একের কয়েকটা শর্ট প্রশ্নটা পারবো, তারপর চয়ের নিচে লিখে দিলাম। এগুলো যেন না হয়, তাহলে আমাকে প্রথম 15 মিনিট আগে দেখতে হবে কোশ্চেন কোন কোশ্চেনগুলো পাবো, কোশ্চেনটাকে ভালো করে পড়বো, কোশ্চেনটাকে পড়ে বুঝবো আমি কি বলতে চাচ্ছি, কি লিখবো এবং কিভাবে লিখবো, কার পরে লিখবো। এইগুলো আমাদের প্রথম 15 মিনিট আগে ভালো করে কোশ্চেনটা পড়তে হবে, পড়ার পর কোশ্চেনগুলোকে বুঝতে হবে এবং বোঝার পর আমাকে লিখতে হবে। মানে জাস্ট লেখার আগে জাস্ট এইটুকুটা ভাবতে হবে আমি মানে ঠিক কোন ভাবে গুছিয়ে লিখবো, কার পরে কোনটা দেবো। এই চ্যাপ্টারের পরে বা এই দাগের পরে ওই দাগ লেখার আগে যদি আমার শর্ট প্রশ্ন যদি পরে মনে হয়ে থাকে, তাহলে তার জন্য কতটা জায়গা ফাঁকা দেবো, এগুলো আমাকে মনে আগে গুছিয়ে নিতে হবে। এই প্রথম 15 মিনিটের কাজ ওটাই, ভালো করে কোশ্চেনটুকু শুধু স্টাডি করা এবং কোশ্চেনের বিষয়বস্তুটাকে জানা, কোনগুলো বলতে চাচ্ছে সেগুলোকে বোঝা। একদমই স্যার সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন প্রথম 15 মিনিটটা আমরা কিভাবে কাজে লাগাবো। এবার স্যারের কাছে আমার পরবর্তী প্রশ্ন, আপনি তো দীর্ঘদিন পড়াচ্ছেন, তা ছাত্রছাত্রীরা এই পুষ্টিবিজ্ঞানের ক্ষেত্রে কি কি নমিনাল যে ভুলগুলো, সাধারণ যে ভুলগুলো তারা করে থাকে সেটা কি ধরনের এবং সেটা থেকে কিভাবে তারা অব্যাহতি পেতে পারে সে সম্পর্কে একটু যদি বলেন। ভুলগুলো বলতে গেলে আমরা যেরকম নর্মালি ভুল করে থাকি, মানে সকলে ছাত্রছাত্রীরা করে, প্রথমে হচ্ছে দাগ নাম্বার। মানে এতটাই কোশ্চেন সরল পড়েছে, এতটাই তার জানা পড়েছে, সে দাগ নাম্বার খেয়াল করলো না, লিখতে আরম্ভ করে দিল। তাহলে কি হলো না টোটালটাই 15 আমি লিখলাম ভালো করে, সারা বছর ধরে পড়লাম, তাহলে কিন্তু নাম্বার 0। আমি মানে এত সুন্দর লিখেছি, এত ছবি এঁকেছি, সবকিছু লিখেছি, দাগ নাম্বার নেই। ফার্স্ট আমাকে কি করতে হবে না কতর দাগের কত নম্বর সেটা অবশ্যই বাঁদিকে মার্জিনে লিখতে হবে, নাম্বার 1 ভুল। নাম্বার 2 ভুল কোনটা না সাজানোটা। একটু আগে যেটা বলেছিলাম, ব্রড কোশ্চেনের মাঝে আমি শর্ট প্রশ্ন ঢোকাবো না, কয়ের কোশ্চেন কয়েরই হবে, ক লেখার পর খ তারপর গ, একবার ক লিখছি একবার গ লিখেছি, ফলে কি হবে না তোমরা যখন কোশ্চেন পাবে এবং অ্যান্সার স্ক্রিপ্ট হাতে পাবে, দেখবে খাতার সামনের দিকে একটা ছক করা আছে, সেখানে কি হয় না কোন দাগে কত নম্বর কোশ্চেন আছে সেটা টিচার যিনি খাতা দেখবেন এক্সামিনারকে লিখতে হয়, এবং ওই কোশ্চেন দিকে তুমি কত নম্বর পেয়েছো সেটাও ডান দিকে লিখতে হয়। এবার মনে করো এক্সামিনার খাতা দেখছেন, একবার দেখলো যে তুমি কয়ে লিখেছো, লেখার পর তিনি খাতা কেটেছেন, নাম্বার যখন যোগ করেছেন, যখন ছকটা ফিল আপ করছেন তখন ক লিখেছো, লেখার পর আবার পেজ উল্টালো, 2-3টে পেজ উল্টার পরে ঘ হয়ে চ হয়ে গেল, আবার দেখতে পাচ্ছি কয়ের একটা শর্ট প্রশ্ন ঢুকে আছে। তখন এক্সামিনার কি করবে ওই জায়গাটায়, মানে বারবার এরকম প্লাস করে নাম্বার দেওয়া যাবে না, তাহলে এক্সামিনার কি হবে না অফেন্ডেড হবে। সেক্ষেত্রে গিয়ে কি হবে না ওই নাম্বারটা কিন্তু অনেক কম হতে পারে। ওই সেটা হচ্ছে স্যার বলা যে জায়গাটুকু মনে থাকবে না তার জন্য একটা স্পেস রেখে দিয়ে পরবর্তীকালে তুমি যখন মনে পড়বে আবার সেখানে লিখে দাও। হ্যাঁ, এটাই সবচেয়ে ভালো, এটাই সব থেকে ভালো। আর কোন জিনিস ভুল করতে পারে না, ভুল হচ্ছে কোশ্চেন চুজ করার ব্যাপারে। এবার 2টো কোশ্চেন পড়েছে, আমাকে দেখতে হবে নাম্বারিং কিরকম আছে। যেমন যদি 7 নাম্বার থাকে, একটা দেখলাম 4 নম্বর জানি, বাদ বাকিটা 3 নম্বর আমার জানা নেই। আবার একটা দেখলাম 3 নম্বর জানি, 4 নম্বরটা ঠিক সেরকম জানি না। আবার একটা জায়গায় দেখলাম 7 নম্বরটা জানা আছে, ঠিক সম্পূর্ণ জানো না, মানে সম্পূর্ণ আমি জানি না কি, তাহলে কিভাবে লিখবো? তাহলে আমাকে জানতে হবে আমি এই 7 নাম্বার থেকে কোন কোশ্চেনের 7 নম্বর থেকে 7-এর মধ্যে আমি সর্বোচ্চ কত পেতে পারি। কোন রামসেম লিখে এলাম এরকম না, আমি যদি একটা এক্সাম্পল দিই, মনে করো একের
চয়েরটা একের চয়ে যে 7 নাম্বার আছে কি 5 নাম্বার আছে, সেখানে আমি যখন কোশ্চেনটা লিখতে শুরু করেছি, লেখার পর লিখে চলে এলাম, কিন্তু লেখাটা সঠিক নয়। কেন সঠিক নয়? না, ওই 5-এর মধ্যে আমি সলিড জানি, মানে একদম সম্পূর্ণ জানি 3 নাম্বার, মানে 2-3 নাম্বার আমি পাবোই, বাদ বাকি 2 নম্বর কোন রকম গোঁজামিল দিয়ে লিখে চলে এলাম। তাহলে আমি যখন পরীক্ষার পরে যখন কাউন্টিং করছি, নাম্বার কাউন্টিং করছি, অনেক নাম্বার হয়ে যাচ্ছে, কিন্তু যখন রেজাল্ট বেরোচ্ছে আলটিমেটলি তখন দেখা যাচ্ছে রেজাল্টটা কিন্তু সেই 3 নাম্বারটা অ্যাড হয়েছে, বাদ বাকি 2 নম্বর অ্যাড হয়ে। তারপর আমরা কি করবো না, পর্ষদের উপরে দোষারোপ করি, আমাকে নাম্বার কম দেওয়া হয়েছে, রিভিউ করতে যাই, কিন্তু গড়াতেই ভুল। আমাকে কি করতে হবে তাহলে? আমি কোন মানে কোশ্চেনের মধ্যে সর্বোচ্চ নাম্বার কত তুলতে পারি সেটাকেই আমাকে প্রথম টার্গেট করতে হবে। ওই জন্যই প্রথম 15 মিনিট দেওয়া হয়েছে, ওগুলো পরপর সাজিয়ে নেওয়ার জন্য। এইগুলোই বেসিক্যালি মাইনর ভুল হয়ে থাকে। আর কি করি না, যখন আমার এক্সট্রা পেজ নিতে বলা হয়, এক্সট্রা পেজ যখন হবে তখন ভালো করে খাতাটা বাঁধতে হয়, কারণ অনেক লাখ লাখ ছেলে পরীক্ষার্থী আছে, ছেলে মেয়ে পড়ে, তারা কি খাতার চাপেতে খাতা যে লুজ পেজ থাকে সেগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ওই জন্য কি করা হয় না, নাম্বারিং করে দেওয়া হয়, বা তোমরা বারবার লিখে যাচ্ছ অনেকগুলো, তো পরপর তো সাজার মতো সময় নেই। যখনই লিখছি ওপরে খাতার পেজের পর যদি নাম্বারিং করে দিই, 1 নম্বর পেজ, 2 নম্বর পেজ, 3 নম্বর পেজ, যখন খাতাগুলো আমি বাঁধছি তখন কিন্তু সাজাতে সুবিধে হবে। একদমই তাই। ওইগুলো খাতার উপরে মার্কিং করে রাখলে সব থেকে সুবিধে বেশি। স্যার তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমাদের ছাত্রছাত্রীদের তার সুপরামর্শ দিলেন। অমিত বাবুকে অসংখ্য ধন্যবাদ। আমরা তার কাছ থেকে পুষ্টিবিজ্ঞান সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম। আর যেটা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলার সেটা হলো উনি পিডিএফ আকারে চ্যাপ্টার ওয়াইজ কিছু সম্ভাব্য প্রশ্নাবলী আমাদের দিয়ে দিচ্ছেন। সেটি আমাদের এই ভিডিওর সঙ্গে একটি লিঙ্কে দেওয়া থাকছে, তোমাদের অবশ্যই সেটা ডাউনলোড করে নিতে বলবো। আর অবশ্যই তোমাদের ফিডব্যাকটাও জানাতে ভুলো না, মানে আমাদের অনুষ্ঠান কেমন লাগছে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, সামান্য প্রচেষ্টা তখনই সার্থকতা পাবে যদি আমরা তোমাদের সামান্যতম কাজে আসতে পারি, উপকারে আসতে পারি। এখন তো পরীক্ষা তোমাদের দোরগোড়ায়, খুব বেশি সময়ও নেই, তোমরা ভীষণভাবে সবাই পড়াশোনায় ব্যস্ত, প্রত্যেকটা বিষয় খুঁটিয়ে পড়ছো, চ্যাপ্টার ওয়াইজ পড়ছো। আর স্যার যেটা আগেই বলেছেন সেটা হচ্ছে স্টিরিওটাইপ কোশ্চেন কিন্তু আসবে না, বাঁধা ধরা কোনো প্রশ্ন আসবে না, ট্যাগ কোশ্চেন, লেজুর প্রশ্ন, একটা প্রশ্নের সঙ্গে বড় প্রশ্নের সঙ্গে ছোট প্রশ্ন জুড়ে দেওয়া, বা অনেকগুলো ছোট প্রশ্ন নিয়ে একটা বড় প্রশ্ন, এই ধরনের প্রশ্ন থাকছে। তাহলে আমরা খুঁটিয়ে না পড়লে কিন্তু সেই ধরনের উত্তরগুলো দিতে পারবো না। তাতে আমাদের ওই যে স্যার বলছিলেন 70-এর মধ্যে 70 বা 68, 69, সেই জায়গায় আমাদের স্কোরটা পৌঁছাবে না, আমাদের কাম্য বা কাঙ্ক্ষিত যে মানে আমরা পৌঁছাতে পারবো না। আর আমরা আশা করব সামান্য হলেও তোমাদের উপকারে আসতে পারবো, নিশ্চিতভাবেই আসতে পারবো, এটা আশা রাখছি। আগামী বছরগুলোতেও স্যারকে পাবো এই প্রত্যাশা নিয়ে তোমাদের সকলের শুভকামনা, সকলকে শুভকামনা জানিয়ে তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক এই কামনা নিয়ে আজকের মতো স্টুডিও থেকে বিদায় নিচ্ছি। নমস্কার।